চুমুকে। দর্শক, অনেক সময় আমরা টিভি স্ক্রিনে এমন কিছু ক্যারেক্টার দেখতে পারি যে ক্যারেক্টার দেখে আমাদের মনেও প্রশ্ন জাগে মানুষটি কি বাস্তবে ঠিক এমন, এবং স্পেশালি যদি হয় একটি দাম্ভিক চরিত্র এবং খুব নেগেটিভ এবং দাজ্জাল টাইপের চরিত্র, তাহলে কিন্তু আমাদের মনে একটু সংশয় জাগেই। অনেক সময় সেই ক্যারেক্টার ওয়াইজ থেকে ব্যক্তি জীবনে সে মানুষটা হয় অনেক অমায়িক, এবং ঠিক তেমনই একজন ব্যক্তিত্বের মানুষ কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি খুব সুন্দর একজন মানুষ, সেই সাথে সুন্দর মনের একজন মানুষ। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেত্রী শবনম পারভীন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে, আপনার হাসিটাও বেশ মিষ্টি। আমরা সব সময় দেখি যে আপনি যে ক্যারেক্টারগুলো প্লে করে থাকেন সেই ক্যারেক্টারগুলো খুব দাম্ভিক ক্যারেক্টার হয় এবং খুব মারখুটে ক্যারেক্টার, এবং অনেক সময় নেগেটিভ ক্যারেক্টারও আপনাকে দেখা যায়। বিভিন্ন ক্যারেক্টারে আপনাকে আসলে দেখেছি, পজিটিভেও দেখেছি, কিন্তু দর্শকদের মনে দাগ কেটেছে হয়তো বা সেই দাম্ভিক ক্যারেক্টারগুলোই। সেই জায়গা থেকে আপনার দীর্ঘদিনের একটা পথ চলা, কিন্তু একটু জানতে চাই শুরুটা কিভাবে হয়েছিল, মানে আপনি অফারটা পেয়েছিলেন কিভাবে, এবং কাজের জগতে প্রথম ক্যারেক্টার কোনটি প্লে করেছিলেন? আসলে আমার খুব ইচ্ছে ছিল যে সিনেমায় কাজ করি, কারণ আপনারা সবাই জানেন মানিকগঞ্জ মানেই হচ্ছে আমার বাবার বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ মানে হচ্ছে শুটিংয়ের জায়গা, স্পট। এটা ঝিটকানামা, মানিকগঞ্জ সদরে আগে শুটিং হতো। তো বেউথা আমাদের শুটিং হতো। আমরা স্কুল থেকে একবার আমার বান্ধবীরা বললো, তখন আমরা প্রাইমারি সেকশনে পড়ি। আচ্ছা, সুন্দরী সিনেমার শুটিং হচ্ছে, তো ওনারা বললেন যে, ওরা বললো যে চল যাই শুটিং দেখে আসি। শুটিং কি, গিয়া দেখলাম ববিতা ম্যাডাম, তখন তো আর ববিতা ম্যাডামকে চিনতাম না, ইলিয়াস কাঞ্চন সাহেব, আনোয়ার আপ্পা, সাইফুদ্দিন সাহেব, ওনাদের শুটিং টুটিং দেখলাম। দেখার পরে আমার মনে হইলো যেমনি হোক ওনাদের মতো হইতে হবে। আচ্ছা, কিভাবে করা যায়। তো এইসব নিয়ে মানে অনেক এর সাথে কথা বলি, ওর সাথে কথা বলি, বা আমি যে বান্ধবীর সাথে শুট দেখতে গিয়েছিলাম তাকেও বলেছি অনেকবার করে। আচ্ছা, কারণ ওর জামাইবাবু ছিল হচ্ছে, ও হিন্দু আমার বান্ধবী, তো ওর জামাইবাবু ছিল হচ্ছে যাত্রা দলের অধিকারী। আচ্ছা, তা আমি এইটাও তাকে একবার বলেছিলাম যে তুই তোর জামাইবাবুকে বললে আমাকে যাত্রায় নামায় দে। আচ্ছা, ধারণা ছিল যাত্রায় আসলে সিনেমা বয়সটাও বুঝের বয়সটাও তো ছিল না আসলে যে আমি করতে চাই আসলে কাজ, বিষয়টা এরকম ছিল, কাজটা করতে চাই। তারপরে আস্তে আস্তে ওই যে আমি গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত হয়ে গেলাম। আমাদের একটা নাট্য গ্রুপ ছিল ড্রামা সার্কেল, তখন ড্রামা সার্কেলের একদম এন্ডের দিকে। ওখানে আসাদ ভাই ছিলেন, আসাদ ভাইয়ের বউ রাসুল ইসলাম আসাদ, বুলবুল ভাই ছিলেন, ওনারা সবাই, ওনাদের সঙ্গে আমিও একটা ছোট মানুষ ওখানে জয়েন করেছিলাম শিল্পকলাতে, রিহার্সেল হতো। ওখান থেকে আবার আমাদের একজন অভিনেত্রী ছিলেন আর কি, উনি মারা গেছেন প্রয়াত, গতকাল ওনার মৃত্যুবার্ষিকী গেল, সুষমা দেবী। তো সুষমা দেবীর সাথে আমার দেশে থাকতেই আমার পরিচয় হয়েছিল। তা উনি ওখানে আমাকে দেখে বলে চল তোরে নিয়ে দিই, অমলদার গ্রুপে নিয়ে দিল সপ্তাহে। ওখানে কাজ টাজ করছি, কিন্তু নাটক করতেছি, কিন্তু আমার মেইন টার্গেটটা তো হচ্ছে সিনেমায় আসতে হবে। সিনেমাতে না আসলে তো লোককে দেখা যাবে না। তখন আমি বিটিভিতেও টুকটাক ক্যাজুয়াল হিসেবে দু একটা কাজ টাজ করেছি। আলাউদ্দিন ভাই বা যারা যারা তখনকার সিনিয়র ছিলেন অনেকের, আসকার ইবনে শাইখ স্যার, ওনার কন্যা জায়া জননী, ওটাই করতাম। এরকম অনেক প্রোগ্রামে টুকটাক করতাম। এর মধ্যে আমার সঙ্গে দেখা হলো ওই যে ঝিনুকমালার প্রডিউসার কে মায়বনী, মরে গেছেন, মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ওনার সাথে আমার দেখা হলো, দেখে সে আমাকে বললো তুমি সিনেমায় অভিনয় করবা। আমি বললাম আমি তো এটাই মনের কথা প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, তখন আমি আগুন পানি সিনেমাতে চুক্তিবদ্ধ হইলাম ওনাদের সাথে। আলিয়া ফিল্মসের সিনেমা ছিল ওইটা, জাভেদ ভাই ছিলেন আমার এগেনস্টে, জাভেদ ভাই আর ওয়াসিম ভাই। এই আগুন পানি দিয়ে আমার সিনেমা শুরু। আচ্ছা, তারপর তো জার্নিটা চলতেই থাকলো, এবং খুব ভালো ভালো কাজ আপনি উপহার দিয়েছেন, আপনার জীবনে অনেক ভালো ভালো কাজ আপনি করেছেন। কিন্তু তার মধ্যে যদি জিজ্ঞেস করি যে সেরা কাজ, উল্লেখযোগ্য কাজ আপনার জীবনে কোনগুলোর কথা বলবেন? আসলে আপু আমার কাছে কিন্তু সব কাজই আমার সেরা কাজ আসলে। হ্যাঁ, কারণ ধরেন আমি হুমায়ুন আহমেদ সাহেবের সঙ্গে কাজ করেছি অনেক বছর, ওনার সিনেমা করেছি, ওনার নাটক করেছি। তারপরে ধরেন আমাদের ইত্যাদি, আমি গত 16 বছর পর্যন্ত ইত্যাদি করলাম। লাস্ট ইয়ারে 16 বছর শেষ হয়ে গেল আমার ইত্যাদির বয়স। তো ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান অনেক মানে জনপ্রিয় একটা অনুষ্ঠান, সেখানে কাজ করেছি।
আরও অনেক লিজেন্ড ডিরেক্টর যারা ছিলেন বা এখনও আছেন, ওনাদের সবারই কাজ করেছি। আর প্রত্যেকটা কাজই আমার হয় কি এমনভাবে হয়, ডিরেক্টররা আমাকে একটু অন্যরকম ক্যারেক্টার হইলে একটু চুজ করে যে শবনম হইলে এটা বোধহয় বেটার হবে। আপনি সেই ক্যারেক্টারটা পারফেক্ট ভাবে আসলে রিপ্রেজেন্ট করতে পারবেন। আসলে সেটা পারবো কিনা জানি না, মানে চেষ্টা করি আমি যে এটা যেন এভাবে করা যায়। সো রিসেন্টলি এখন কি কি কাজ করা হচ্ছে? এখন আমি এইমাত্র ওই যে 2-3 দিন আগে শুটিং থেকে আসলাম বউ সিনেমার, আরও 3-4টা সিনেমার অফার আছে। গতকাল আমার একটা চ্যানেলে একটা নতুন সিরিয়াল শুরু হয়েছে, ওইটার নাম হচ্ছে সবুজ গ্রাম পাথরের শহর। গতকাল থেকেই শুরু হলো, এটা বৈশাখীর একটা নিজস্ব ধারাবাহিক ওনাদের, মানে অনেক বড় সিরিয়াল এটা, এটার কাজ চলছে। তারপরে আরও 2-1টা ঈদের কাজ আছে, এই যে সামনে তো রোজা চলে আসতেছে, এই ঈদের কাজগুলো আছে এমন। আচ্ছা, ব্যক্তি জীবনে তো আপনি খুবই ভালো একজন মানুষ, আপনার সাথে কথা বলেই সেটা বোঝা যায়, কিন্তু টিভি স্ক্রিনে যেটা হয় যে স্পেশালি যদি বলি যারা একটু গ্রামাঞ্চলে থাকে তাদের মধ্যে কিন্তু সিনেমার একটা ঝোঁক ছিল। আমাদের মধ্যেও যখন আমাদের বাবা মারা যখন ছিলেন তখনও কিন্তু তাদের একটা সিনেমাতে একটা সময় ছিল। এখন তো সিনেমা আমরা ইউটিউবেও দেখে ফেলতে পারি, কিন্তু তখন থিয়েটারে দেখা কিংবা সিনেমা টিভিতে দেখবো, এটার কিন্তু একটা আলাদা ইমেজ ছিল। এবং তাদের মাঝে কিন্তু একটা ইমেজ ছিল যে এই ক্যারেক্টারটা সে রিয়েলি লাইফেও সে প্লে করে, বা রিয়েলি আসলে সে এরকম নেগেটিভ একটা ক্যারেক্টার দেখছে, মারছে তার বৌমাকে, সো এই আসলে এরকমই। সো এই যে একটা ইমেজ আগে জগতের একটা মানুষের ছিল, বা ওই আপনাদের সময়ের একটা মানুষের যে ছিল, সেখান থেকে কখনো কোনো মজার ঘটনা ঘটেছে কিনা, বা আপনি তো আপনার জীবনে অনেক এটা তো হয়। যেমন আমার বাড়িতে একটা ভাড়াটিয়া ছিলেন, সে যখন আমার দুর্দর্শ পামেলা রিলিজ হয়েছে তখন নাকি সে খুব মানে মনে করে রেখেছে আমার সঙ্গে দেখা হলে আমি একজনের চুল কেটে দেই, তা আমার সঙ্গে দেখা হলে সে আমার চুলটা ধুইরা আমার চুলটি কেটে দিবে। সিরিয়াসলি এটা ভেবেছে? তারপরে যখন তার সাথে আমার দেখা হয়েছে, দেখে সে অনেক তাকিয়ে আছে, আমার বাড়িতে ভাড়া ছিল ওনারা। তো এরপরে এইরকম ঘটনা অনেক হয়, কারণ ধরেন আমি একটু সবসময়ই একটু এক্সেপশনাল চরিত্র করতে পছন্দ করি। যেমন বাংলাদেশে না, মনে হয় এশিয়ার মধ্যে আমি বোধহয় প্রথম মহিলা ভিলেন, যে মানে রিনা আপা বা দুলারি আপা বা মা হাজারিকা আন্টি বা সুমিতা আন্টি, ওনারা যে টাইপের ক্যারেক্টার করেছেন আমিও ওরকম ক্যারেক্টার করেছি, কিন্তু অ্যাকশন ভিলেন, মিনস মানে ছেলেদের মতো ভিলেন। যেমন আপনি একটা দেখবেন ইউটিউবে আমাদের একটা আছে, আমাদের ভিলেনের একটা অনুষ্ঠান আছে, ওখানে কিন্তু সব ছেলে মানুষ ভিলেন, এটিএম আঙ্কেল, খলিল আঙ্কেল সবাই থেকে শুরু করে, কিন্তু ওখানে কিন্তু আমিও ছিলাম, কারণ আমি একমাত্র অ্যাকশন ভিলেন। যেমন আমার নামের উপরে সিনেমা হয়েছে ভয়ঙ্কর নারী, দুর্ধর্ষ পামেলা, কুখ্যাত জরিনা, অ্যাকশন লেডি, বাঁচাও, এইরকম। আমি এই যে লাস্ট একটা সিনেমা আমার রিলিজ হলো হুরমতি, এইটার মধ্যেও আমি একটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করলাম মানুষকে, যে আমি একা হুরমতি আর আমার সঙ্গে 6টা হিরো। আচ্ছা, আসলে এই যে ক্যারেক্টার চুজিং এর যে বিষয়টি, আসলে এটা কি আপনি কখনো নিজে থেকে চেয়েছিলেন যে আমি আসলে এইভাবেই দর্শকদের সামনে রিপ্রেজেন্ট হব, অথবা এটা আসলে প্রোডিউসারের বা পরিচালকের আসলে ইচ্ছে ছিল যে আপনাকে তারা ওই ক্যারেক্টার ওয়াইজ আসলে ওইভাবে চিন্তা করেছে বলে দিয়েছে? না, শুরু থেকেই আমি চেষ্টা করেছি যে বিভিন্ন রকমের চরিত্রে যদি কাজ করতে পারি তাহলে যেটা হয় আমি অভিনয়টা শিখতে পারবো ভালো করে। আর যদি একই রকম মনোটোনাস একটা চরিত্রে অভিনয় করি তাহলে কিন্তু আমি অভিনয়টা শিখতে পারবো না, আমি একটা জায়গায় থেকে যাব। তো আমি যাতে এক জায়গায় না থাকি, বিভিন্ন রকম চরিত্র, দেখেন হুমায়ুন স্যারের বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকম, 9 নম্বর বিপদ সংকেতে একরকম, 2 দুয়ারিতে একরকম, তারপর ওনার নাটকগুলিতে বিভিন্ন রকমের চরিত্র। তো এখন সবাই আমাকে দিয়ে যখন দেখছে যে আমি আসলে এইটা নিয়ে কোনো, সবাই হিরোইন হইতেই হবে, নট নেসেসারি, নায়িকা হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি তো গল্পের নায়িকাও হতে পারেন। তো নায়িকা হওয়ার যেহেতু কোনো প্রয়োজন নাই, আমি একটা ক্যারেক্টার চাই, তো সেই ক্যারেক্টারটা ওনারাও তখন আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করলেন, যে দেখি ওকে নিয়ে কী কী করা যায়। বাহ, চমৎকার জার্নি আপনার। এবার একটু জানতে চাই আপনার পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারে আমার স্বামী আছেন, আমার 2টা বাচ্চা, আমার 2 মেয়ে, আল্লাহর রহমতে মেয়েদের বিয়ে হয়ে গেছে। আর আমরা ভাই বোন, আমার বাবার বাড়িতে আমার বাবা নেই, আমার মা আছেন এখনও আল্লাহর রহমতে জীবিত।
আর আমরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন, এই আমার ফ্যামিলি। আচ্ছা, আপনি যে ধরনের ভালো ক্যারেক্টার প্লে করেন সেই জায়গা থেকে কিন্তু আমি একটু জানতে চাই যে ভাইয়ের আসলে পছন্দ কি দেখে হয়েছিল এবং ভয় পেয়েছে কিনা বা এখনো ভয় পায় কিনা আপনাকে? না, সে আমার একটুও ভয় পায় না। আচ্ছা, বরং আমি উল্টা মনে হয় তাকে ভয় পাই, এরকম এক অবস্থা। কারণ আমি তাকে যেমন শুরুতে যখন আমাদের বিয়ে ঠিক হয়, আমাদের তো সেটেল ম্যারেজ ছিল, তো তখন আমি তাকে বলেছিলাম যে ভাই আমার সাথে একটু কথা বলেন আপনি। আমি তাকে তখন বলেছিলাম, দেখেন আমি অভিনয় ছাড়তে পারবো না, আপনারা যে বলবেন যে অভিনয় ছাড়তে হবে, অভিনয় না ছাড়লে পারে সংসার করা যাবে না, আমি অভিনয় করে ও যে বাচ্চা কাচ্চা মানুষ করা যায়, সংসার করা যায় সুন্দরভাবে, সেটাই আমি করতে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি আমার মনে হয় এখনো। আর আমার সাহেবকে তখন বলেছিলাম যদি তোমার পছন্দ না হয় ভাই কোনো কথা বলবার দরকার নেই, তুমি রাস্তা খোলা আছে, একদম দরজা খোলা, চলেছে। ওখানেও একটু মানে লেডি কিলারের মতো একটা বিষয় ভাবে না হলে বলা হয়েছে আসলে, না হলে তো বলবে অভিনয় করতে যেও না, হলে হ্যাঁ না হলে না। হ্যাঁ, আচ্ছা, তখন সে বলছে না। তারপরে ধরেন আপনিও তো এই লাইনে আছেন, আর আমাদেরকে তো লোকেরা আসলে খুব বাজে চোখে দেখে। আর যেমন ধরেন আমাদেরকে নিয়ে মানুষ ট্রল করে প্রচুর পরিমাণে, বিভিন্ন রকমের কথা বলে। দেখবেন আপনি হাজবেন্ড নিয়ে যাচ্ছেন, বলবে ওই যে একটা বেটা নিয়ে না বুঝেই আসলে কমেন্ট করে ফেলে চট করে। বা আপনি আপনার ছেলে নিয়ে ঘুরছেন, বলবে এই যে একটা ইয়াং ছেলে নিয়ে ঘুরতেছে। যে নতুন প্রজন্ম যারা এখন কাজ করছেন তাদের সাথেও কিন্তু আপনি কাজ করছেন এবং বেশ ভালো কাজ করছেন। সো তাদের মধ্যে যে একটা অমায়িক একটা ব্যবহার ছিল, একটা বিনয় ছিল, বা ওনাদের কাছ থেকে কিন্তু কোনো কিছু শেখার ছিল। সো এখন যারা কাজ করছেন তাদেরকেও আপনি দেখছেন, তখন যারা কাজ করেছেন এখন তারা কাজ করছেন না, তাদেরকেও আপনি দেখেছেন। সো তাদের মধ্যে আসলে গ্যাপটা কোথায়? গ্যাপ আছে নাকি আসলে সমান তালে আমরা নতুন আর্টিস্ট বা অভিনয় শিল্পী পাচ্ছি, নাকি শুধু নায়িকা পাচ্ছি? আপনার মতামত কি? আসলে আমার মতামত সবসময় একই রকমই আছে, তবে কিছুটা তো চেঞ্জ হবেই। যেমন ধরেন আগে শাবানা আপা বা ববিতা ম্যাডাম বা ধরেন আমাদের সুচরিতা আপা, রোজিনা আপা, ওনারা যখন কাজ করতেন আমরা কিন্তু একই মেকআপ রুমে মেকআপ নিতাম। আমরা তখন নতুন এসেছি, বা রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, সোলরানা সাহেব যারাই ছিলেন তারা কিন্তু আমরা একই মেকআপ রুমেই মেকআপ নিতাম। কিন্তু এখন দেখা যায় সেটা আর হয় না। এখন যারা নতুন এসছেন ওনারা আগে চিন্তা করে মেকআপ রুমটা খালি করো, আমাকে একটা মেকআপ রুম দিতে হবে আমাকে। এখন যখন আপনি একা একটা বাড়িতে থাকবেন তখন কিন্তু আপনার পড়শি কেউ হবে না। আপনি যখন সবার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকবেন তখন কিন্তু আপনার সবার সঙ্গে সখ্যতার সৃষ্টি হবে, সবাইকে আপনাকে জানবে, আপনি তাদেরকে জানবেন। এখন এই গ্যাপটা তো তৈরি হয়ে গেছে নতুনদের সাথে আমাদের। এই যে আমি এই যে বউ সিনেমার কাজ করে আসলাম, ববি ছিলেন, ডিএ তায়েব ভাই ছিলেন, তো সবাই বললো যে শবনম আপা আপনি এত সিনিয়র আর্টিস্ট হয়ে সবার সঙ্গে কেমন, আরও কিছু নতুন ছেলে মেয়েও ছিল, অনেক ভালো ভালো অনেক ভালো আর্টিস্ট ওরা ছিল, ওনাদের সঙ্গে কাজ করলাম। এখন ওরা যে আমাকে জানতে না পারলে ওরা তো 5 জনের সঙ্গে গিয়ে গল্প করবে, বলবে তো যে শবনম আপা এমন ছিল, শবনম পারভিন এমন ছিল। কিভাবে বলবে যদি আমি আমাকে ঘরের মধ্যে লক করে রাখি? কেউ তো জানতে পারবে না। কথা না বললে আসলে হ্যাঁ, কথা না বললে আপনি তো বুঝতে পারবেন না যে আসলে আপনি কেমন, আমি কেমন। এইটা আসলে এটা সবার সঙ্গে মেশার একটা ব্যাপার থাকে। তা এখন যারা আসছেন ওনারা তো স্টার সবাই, ওনারা তো মানে নায়িকা হতে এসছেন, কেউ তো আর্টিস্ট হতে আসে না। এই জন্যই মনে হয় ওনাদের সঙ্গে সিনিয়রদের এত গ্যাপ। কারণ এই যে নতুন আপা আমাকে এখনও ফোন করেন, বা যখন কথা হয়, বা এই যে অঞ্জনা আপা মারা গেলেন দেখলেই জড়ায়া ধরতেন, বা আমরা যখন আউটডোরে শুটিংয়ে যেতাম ওনারা হয়তো আলাদা হোটেলে আছেন, আরেক ছবিতে গিয়েছেন, আমরা অন্য আরেকটা ছবিতে গিয়েছি, ওনারা কিন্তু এসে আমাদের খবর নিয়ে যেতেন। আমরা তখন সাহস পেতাম, আমরাও যেতাম। এখন কিন্তু এই জিনিসটা আর নাই, যে যার মতো শুটিং করে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে বেশ ভালো লেগেছে, একদম প্রাণবন্ধভাবে আপনি কথা বলেছেন। অনেক শুভকামনা রইল আপনার আগামী কাজের জন্য, আপনার জীবনের জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ, এটিএন বাংলার দর্শকদের অনেক ধন্যবাদ যে তারা কষ্ট করে এই অনুষ্ঠানটা দেখবেন। জানি না ওনাদের ভালো লাগবে কিনা, ভালো লাগলেই ভালো। এটিএন বাংলাকে অনেক
বা এখানকার যারা কলাকুশলী আছেন ওনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।